স্বামীজি বলেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ, যা আজকের দিনে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সত্যি কতটুকু জানি? অনেক অজানা কথা আজও রয়ে গেছে। তার দর্শন, তার ব্যাখ্যা আমাদের প্রতি মুহূর্তের জীবনে আজও পাথেয়। তাই আজকের পডকাস্টে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের অনেক অজানা দিক নিয়ে, তার দর্শন নিয়ে এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে। স্বামীজির মৃত্যুর পর বহু বছর কেটে গেছে এবং এখনো বর্তমান সমাজ, এই যে অস্থিরতা, কি মনে হয় তার যে দর্শন, সত্যি যে স্বপ্ন তিনি দেখেছিলেন এবং আমাদেরকে দেখিয়েছিলেন, সেখানে আমরা আদৌ কতটা অগ্রসর হতে পেরেছি? আসলে বিবেকানন্দ কোনো নাম নয়, বিবেকানন্দ কোনো মানুষ নয়। বিবেকানন্দ আসলে একটা শক্তি। বিবেকানন্দ মানে একটা বিশ্বাস। বিবেকানন্দ মানে একটা আদর্শ। ছাত্র সমাজ যদি কিছু নেয়ার থাকে, বিবেকানন্দ কপর্দব সুন্দর একজন সন্ন্যাসী শুধু তার জীবন নিজের আত্মমুক্তির সাধনায় তিনি কিন্তু কাটিয়ে দেননি। মানবতা, হৃদয়াবর্তা নিয়েই এই দেশের, সমাজের মানুষের পাশে তিনি চির দণ্ডায়মান। আজকের দিনে সমাজ, ছাত্র, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রত্যেকেই সাংসারিক মানুষ, প্রত্যেকের আদর্শ বিবেকানন্দ। আসলে বিবেকানন্দ কোনো একটি মানুষের নাম নয়, বিবেকানন্দ একটি আদর্শের নাম। গোবিন্দদা, নমস্কার, স্বাগত এবং অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যাকে নিয়ে আলোচনা করছি, মনে হয় এত বছর পরেও তার প্রয়োজন আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্তে পড়ে। তবুও জানতে চাইবো যে স্বামী বিবেকানন্দের আজও কতটা প্রাসঙ্গিক? খুব প্রাসঙ্গিক প্রশ্ন বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে অন্তত। স্বামী বিবেকানন্দের জীবনকে সামনে রেখে যুব সমাজ তাদের নতুন দিশা পাবে, এই চিন্তায় বিজ্ঞান ভবনে নয়াদিল্লিতে ভারত সরকার 1985 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে। ভারতবর্ষ এমন একজন মানুষকে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা দেশকে তাদের একজন যুব প্রতিনিধিকে নির্ধারণ করার জন্য অনুরোধ করা হয়। ভারতবর্ষের প্রশাসন তখন বিভিন্ন মানুষের নাম প্রস্তাব করছে। সেই সময় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন বিখ্যাত মানুষ শিবশঙ্কর চক্র মহাশয় দিল্লিতে ছিলেন। তিনি বললেন, বিবেকানন্দের পরে আর কোনো মানুষের নাম কি করা যেতে পারে, যিনি চিরযুবা, মাত্র 39টি বছর বয়সের মধ্যেই ভারতবর্ষের যুব সমাজকে শুধু নয়, বিশ্বের মানব জাতিকে যুব অবস্থায় পৌঁছে দিতে পেরেছিলেন। যুব চিন্তায়, যুব ভাবনার মধ্যে পৌঁছে দেওয়ার প্রয়াসী ছিলেন এবং যার মন, প্রাণ, হৃদয় সর্বদাই দেশের জাতীয়তাবোধ, দেশের যুব সমাজের কর্তব্যবোধ, পরাধীন জাতির স্বাধীনতা অর্জন, দেশমাতৃকার শৃঙ্খল মোচন, এই চিন্তা ভাবনার মধ্যে থাকে। কিন্তু বিবেকানন্দ এমন একটি মানুষ, তিনি দিনে ঘুমোতে পারতেন না, রাতে ঘুমোতে পারতেন না। তার একটা দুঃস্বপ্ন, নিশীথের দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন ছিল তার এই দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচন করা, মানবতার এবং হৃদয়াবতার একটা মূর্ত প্রতীক। তিনি শুধু একজন সন্ন্যাসী বললে আমাদের ভাষায় ভুল করা হবে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি দিন দেয় এই মনের বেদান্তকে ঘরে আনার গল্পটি ঘরে ঘরে পৌঁছে দেবো আমি, আর আমার পেছনে দেখাবার জায়গা নেই। আমার আদর্শ রামকৃষ্ণ নয়, আমার আদর্শ বেদান্ত নয়, আমার আদর্শ আমার দেশের বুভুক্ষু, অত্যাচারিত, দুঃখী, কষ্ট পাওয়া মানুষগুলি। মানুষরাই
আমার কাছে দেবতা। একদমই। আজকের একেবারে বর্তমান প্রজন্ম, আজকের ছাত্রছাত্রীরা তারা সত্যি কতটা ভালো করে জানার এবং বোঝার চেষ্টা করেছে বিবেকানন্দকে? কি মনে হয়? আমরা যে যুগে দাঁড়িয়ে রয়েছি, বর্তমান সমাজটা, পত্রপত্রিকা, মিডিয়া যেসব খবরগুলি আমাদের চোখের সামনে ভাসিয়ে নিয়ে আসে, সোশ্যাল মিডিয়ার এত প্রাচুর্য। একদম সেখানে দুটি শব্দ ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে গেছে আজ। একটি হচ্ছে সমবিহীন সম্পদের পাহাড় মানুষ বানাচ্ছে এক শ্রেণীর মানুষ, আর নীতিবিহীন রাজনীতিতে মানুষ বিশ্বাসী হয়ে পড়ছে। স্বামী বিবেকানন্দের কদিন আগে 150 বছর পূর্তি ভীষণ আনন্দের সাথে পালিত হলো। সেই সময় একটি বই বেরিয়েছিল, সে বইটির নাম আজ যদি বিবেকানন্দ ফিরে আসে। 150 বছর পরে একজন বিখ্যাত মানুষ সেটি লিখছেন, স্বামী সোমেশ্বরানন্দ। এই বইটির তিনি ভূমিকাতে একটা অসাধারণ কাহিনী লিখেছেন। কয়েকটি যুবক, কেউ MBA করছে, কেউ MCA করছে, কেউ MTech করছে, কেউ বা BTech করা ছেলে, তারা প্রতি রবিবার ওই জুহু ব্রিজের পাশে একটা পাঠাচক্র জানত। তারা প্রতি রবিবার আসে স্বামী বিবেকানন্দের কোনো চিঠিকে পড়তেন, তার জীবনী সম্বলিত কোনো ঘটনা পড়তেন, পড়ে আলোচনা করতেন। তার মধ্যে একটি ছেলে পিছনে বসে বলছে, আচ্ছা আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে, বিবেকানন্দ 150 বছর আগে এসেছিলেন, তিনি কি চেয়েছিলেন? আর তিনি যখন এসেছিলেন তখন বিবেকানন্দের কি প্রয়োজনীয়তা ছিল, আর আজকে বিবেকানন্দের কি প্রয়োজনীয়তা ছিল? বিবেকানন্দ চেয়েছিলেন প্রথম, দেশের যুবক ছেলেরা শিক্ষিত হোক, গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, শিক্ষায় দেশটা ভরপুর হয়ে যাক, আর এই পরাধীন জাতিটা স্বাধীন হোক। বিবেকানন্দ যা চেয়েছিলেন তার থেকে অতিরিক্ত হয়ে গেছে। অর্থনীতিতে উন্নত হয়েছে, রাজনীতিতে উন্নত হয়েছে, সমাজের দিক দিয়ে উন্নত হয়েছে, দেশ স্বাধীন হয়ে গেছে, শিক্ষিত যুবকদের ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাবে। তাহলে আজকে 150 বছর পরে বিবেকানন্দকে নিয়ে আমাদের আলোচনার প্রসঙ্গ আসছে কোথায়? তার পাশেই বসেছিল আরেকটি যুবক, সে সদ্য MCA করে চাকরির খোঁজে অপেক্ষামান। সে বলছে, তোর কথাগুলো সব ঠিক, তুই ঠিক বলেছিস। সবাই চুপ করে তাদের নীরবতা ভঙ্গ করে যে ছেলেটি উত্তর দিল, অসাধারণ একটি উত্তর দিল। সব কিছু হয়ে গেছে, কিন্তু সেগুলো সুরক্ষিত থাকবে কি করে? আজ দেশটা স্বাধীন হয়েছে, দেশটা খণ্ড খণ্ড হয়ে আবার বেশ কয়েকটা পরাধীন দেশে পরিণত হওয়ার জায়গায় পৌঁছে গেছে। দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এক একটা আঞ্চলিক জায়গার মানুষেরা তারা আলাদা করে স্বাধীন হয়ে আলাদা আলাদা রাষ্ট্র হতে চায়। অখণ্ডতা বিঘ্নিত হচ্ছে। এই জায়গাতেই তার প্রয়োজন। যুব সমাজ জেগে উঠুক, শুধু জেগে ওঠা না, চারিত্রিক দিক দিয়ে তারা সবল হোক। তাদের যদি চরিত্রগুলো সঠিক না থাকে, দেশের স্বাধীনতাও রক্ষিত হবে না, এই দেশটা সামনের দিকে এগোবে না। এগোবে। গোপীনাথ স্বামীজি বলেছিলেন, গীতা শোনার থেকে ফুটবল খেলা ভালো। যে সময় সেই পরাধীন ভারতের যে টাইম লাইনে দাঁড়িয়ে তিনি এই কথা তখন বলেছিলেন, কোথাও গিয়ে আমাদের হেলথ, বডি, মাইন্ডের যে একটা অ্যাচিভমেন্ট প্রয়োজন এই গীতা পাঠের ক্ষেত্রে, সেটা বোঝার ক্ষেত্রে, সেটা মনে হয় তিনি কোথাও গিয়ে ইঙ্গিত করতে চেয়েছিলেন। হ্যাঁ। কিভাবে বলতে চাইলেন? গীতা, এটা 5 বার উচ্চারণ করতে হবে। গীতা 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 করতে করতে দেখবেন আপনার উল্টো দিক থেকে শব্দটা ভেসে আসবে, ত্যাগী 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 ত্যাগী। ভারতবর্ষের জাতীয় আদর্শের নাম ত্যাগ এবং সেবা, এটি বিবেকানন্দের সংজ্ঞা। আসলে গীতার শব্দগত মানে হচ্ছে আপনাকে সকলের সাথে যুক্ত করবে, বিযুক্ত করবে না, বিয়োগ করবে না। এই যুক্ত হওয়াটাই জীবনের এবং সমাজের আসল উদ্দেশ্য। আর সেখানে গীতা পড়ে আপনি যে সমৃদ্ধ হবেন, আপনি অপরের সাথে যুক্ত হবেন, এবং আপনি যে আধ্যাত্মিক জগতে উন্নত হবেন, আপনার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরে পৌঁছবার জন্য আপনি এগিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু এই গীতা পাঠ করতে গেলে, গীতাটা বুঝতে গেলে আপনার বাহুটা শক্ত হতে হবে, এবং আপনার মনটা শক্ত হতে হবে, হৃদয়টা বলিষ্ঠ হতে হবে। তবেই আপনি গীতাকে সঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, আপনার ওই শরীরটি শক্ত সামর্থ্য না হলে গীতা বুঝতে পারবেন না,
স্বামী বিবেকানন্দের ইঙ্গিত ছিল গীতা পড়তে যাওয়ার আগে ফুটবল খেলে শক্তি শরীর এবং শরীর শরীরকে তৈরি করা। এটি এখন তো মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে, আর এই দূরত্ব কমানোর কথাই কোথাও গিয়ে স্বামীজি বলেছিলেন। তার যে এই বোধ, শিক্ষা, উদারতা, কোথাও গিয়ে রামকৃষ্ণ পরমহংসের সাথে তার যে সান্নিধ্যে আসা, তার জীবনে যে একটা বিরাট তার প্রভাব, সেটাই কি একটা বড় কারণ? শ্রীরামকৃষ্ণদেব যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি বেশ কয়েকজন পার্ষদকে সাথে নিয়ে এসেছিলেন কর্মীর দলের মতো। বিবেকানন্দ তাদের প্রথম সারিতে রয়েছেন এবং বিবেকানন্দকেই তিনি বেছে নিয়েছিলেন নেতা হিসাবে। তার সমস্ত দায় দায়িত্ব এবং তার যে ক্রিয়াকর্ম, তার যে আন্তরিক চিন্তা ভাবনাটা, সেটা বাস্তবায়নের জন্য একটা অবলম্বন দরকার। সেই অবলম্বনটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। ব্রাহ্মধর্মের দৃষ্টিকোণ থেকে আসা স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণদেবের দুয়ারে প্রথম পৌঁছেছিলেন, স্বামী বিবেকানন্দ কেন, তখন সমস্ত শিক্ষিত যুব সমাজটাই ব্রাহ্মধর্মের দিকে ভিড় জমিয়েছিল। কেশব সেন, রাজারাম মোহনের, দেবেন্দ্রনাথ ঠাকুরের, এদের যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজের যখন দিকে ঝোঁক, সেটারও আবার কারণ রয়েছে। আমরা 200 বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। ব্রিটিশরা তথা পাশ্চাত্যের মানুষেরা খ্রিস্টীয় চিন্তায় ভাবনায় তারা সমৃদ্ধ। তৎকালীন শিক্ষিত সমাজের মানুষরা, তারা সবাই যারা ব্রাহ্মধর্মে ভিড় করতেন, ব্রাহ্মের চিন্তাভাবনা, ব্রাহ্ম ধর্মীয় চিন্তাভাবনা আর খ্রিস্টীয় চিন্তাভাবনার মধ্যে অনেক মিল আছে। কেউ ঈশ্বর আছেন, তৃতীয় শক্তি আছে বিশ্বাস করছেন, ঈশ্বর আছে, মূর্তি পূজা আছে, শক্তির আরাধনা হতে পারে, এগুলো কেউ বিশ্বাস করতেন না। কিন্তু নরেন দত্ত তখনকার দিনে তিনি এই ব্রাহ্ম ধর্মের এক একজন প্রতিনিধি, আর্য সমাজের এক একজন প্রতিনিধি, সমসাময়িক যারা যারা বিভিন্ন ধর্মের মধ্যে ছিলেন, তাদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তার এক অন্য চিন্তা ছিল, সত্যি কি ঈশ্বর আছে? ঈশ্বরকে কি সত্যি দেখা যায়, বা ঈশ্বরকে কি অনুভব করা যায়? প্রত্যেকের কাছে গেছেন। দেবেন্দ্রনাথ তাকে পরিষ্কার বললেন, তোমার চোখগুলো ভারী সুন্দর। প্রশ্ন করলেন বিবেকানন্দ, তুমি ঈশ্বরকে দেখেছো কিনা, ঈশ্বরকে দেখা যায় কিনা, তুমি দেখাতে পারবে কিনা? এবং সেখানেও তো ঠাকুরের একটা অসাধারণ উক্তি রয়েছে যে মানে ঈশ্বর দর্শন করলে ঠিক কি অনুভব হয়, সে বিষয়েও তো একটা বিরাট উক্তি রয়েছে। একদম। সেই দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন, তোমার চোখগুলো ভারী সুন্দর, তুমি অনেক অনুভূতি পাবে। কিন্তু ঈশ্বরের কথাটা নিয়ে তিনি আর দ্বিমত পোষণ না করে তাকে ওই মতের দিকে না আনতে পারছেন, না ছাড়তে পারছেন। ঠিক একইভাবে তিনি আরও যারা ধর্মজগতের মানুষ বা ব্রহ্মধর্মের প্রতিনিধি, তাদের প্রত্যেকের কাছে গেছেন, কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি। কিন্তু তিনি যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেছেন, তখন গিয়ে একবারে সঠিক নিশানাযুক্ত উত্তর পেয়েছেন। শুধু ঈশ্বরকে দেখা যায় কি, এই যেমন তোকে দেখছি তার থেকেও আরও পরিষ্কারভাবে দেখা যায় এবং তার সাথে কথা বলা যায়। তুই যদি চাস তোকেও দেখাতে পারি। আমি দেখেছি, তোকে এটা মানতে হবে আমি কে আর তুই কে, তোর সাথে আমার সম্পর্ক কি। এটা যদি অনুভব করতে পারিস, তোর যদি এই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যায়, তাহলে তোর ঈশ্বর তোর দুয়ারে এসে তোকে দেখা দেবেই, দর্শন দেবেই। ঠাকুরের সঙ্গে বিবেকানন্দের অনেক গল্প রয়েছে। কিছু আমরা জানি, খুব সামান্যই আমরা জানি, এবং অনেক অজানা গল্প রয়েছে। একটা দুটো গল্প যদি ভাগ করে নেয়। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন যাতায়াত করতেন, শ্রীরামকৃষ্ণদেব তাকে সত্যিই সে তার উপযুক্ত কিনা, সে সত্যিই তাকে চায় কিনা, শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে সে থাকতে চায় কিনা, শ্রীরামকৃষ্ণদেব তাকে পরীক্ষা করার জন্য তিনি মাসের পর মাস প্রত্যেক দিনই বিবেকানন্দ সে পেছনের দিকে বসে রয়েছেন, ভক্তসঙ্গ করছেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন কথা আলোচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব যে বিবেকানন্দকে না খাইয়ে ছাড়তেন না, ভালো মিষ্টিটা রেখে দিতেন, নরেন আসবে। বাবুরাম মহারাজ যখন প্রথম, প্রেমানন্দজি যখন প্রথম গেছেন বিবেকানন্দের এই শ্রীরামকৃষ্ণদেবের কাছে, রাত্রিতে তাকে শুতে দেওয়া হয়েছে বারান্দাতে। সে আর একজন বিখ্যাত মানুষ যিনি তাকে সঙ্গে করে নিয়ে গেছেন, চক্রবর্তী মহাশয়,
দুজনে বারান্দায় শুয়ে রয়েছেন, রাখাল মরে শ্রীরামকৃষ্ণদেবের সাথে দক্ষিণেশ্বরের ঘরেতে শুয়ে রয়েছেন। হঠাৎ ওরা খাওয়া দাওয়া করেছে, ঠাকুরের প্রসাদ ভবতারিণীর প্রসাদ পেয়েছেন, পেয়ে বারান্দায় শুয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ এসে জিজ্ঞাসা করছেন, তোরা কি ঘুমোলে? হ্যাঁ, তাকে একটু খবর দেয় না, অনেক দিন যে আসেন তাকে দেখতে ইচ্ছে করছে, খবর দেবো। ভট্টাচার্য বললেন, ঠিক আছে খবর দেবো। কাকে খবর দেবো? আবারও ভাবছি কাকে খবর দেবো। আবার কিছুক্ষণ পরে কাপড়টাকে বগলে করে নিয়ে এসে শ্রীরামকৃষ্ণ এসে, আগো তোমরা কি সত্যি ঘুমিয়ে পড়লে? আমার যে হৃদয়টা গামছার মতো নিগড়াচ্ছে, মানে সেই কাকে দেখার জন্য, কাকে দেখার জন্য? ওই বিবেকানন্দকে দেখার জন্য। কারণ স্বামীজিকে তিনি এনেছেন সপ্ত ঋষি মণ্ডল থেকে নর ঋষি রূপে, তাকে তার সহযোগী হওয়ার জন্য তাকে এনেছেন। অতএব তাকে সে খোঁজ করবে, কিন্তু তাকেই এই বিবেকানন্দ যখন তার কাছে দিনের পর দিন যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব তার দিকে তাকাচ্ছেনও না। উনি অন্য প্রসঙ্গ করছেন, ঘুরেও তাকাচ্ছেন না। অনেক দিন কাটার পরে তার পরীক্ষাটা শেষ হয়েছে কিনা, তিনি একদিন তাকে ডেকে বললেন, আমি তোকে তো চাই না, তোর দিকে তাকাই না, তোর সাথে কথাও বলি না, তা সত্ত্বেও তুই আসিস কেন রে আমার কাছে? স্বামী বিবেকানন্দ আসল উত্তরটা দিলেন সেদিনে, ভালোবাসি বলে। তুমি আমার জীবনের দরজা খুলে দিয়েছ, সে দরজা আর কারো খোলার ক্ষমতা ছিল না, তুমি খুলে দিয়েছো সেই দরজা, তোমাকে ভালোবাসি বলে। স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ, এমন একটি চরিত্র, তাকে নিয়ে আলোচনা কখনোই সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না, এতটাই তার ব্যাপ্তি। স্বামীজির মৃত্যুর পর বহু বছর কেটে গেছে এবং এখনো বর্তমান সমাজ, এই যে অস্থিরতা, কি মনে হয় তার যে দর্শন, সত্যি যে স্বপ্ন তিনি দেখেছিলেন এবং আমাদেরকে দেখিয়েছিলেন, সেখানে আমরা আদৌ কতটা অগ্রসর হতে পেরেছি? আসলে বিবেকানন্দ কোনো নাম নয়, বিবেকানন্দ কোনো মানুষ নয়, বিবেকানন্দ আসলে একটা শক্তি। বিবেকানন্দ মানে একটা বিশ্বাস, বিবেকানন্দ মানে একটা আদর্শ। মানুষকে সেই জায়গায় পৌঁছাতে হবে। আমরা যারা তার সান্নিধ্য লাভ করি, তার আদর্শের জন্য আমরা তার পিছনে ঘুরে বেড়াই। আজকে ছাত্র সমাজ যদি কিছু নেয়ার থাকে, বিবেকানন্দ কপরদপ সুন্দর একজন সন্ন্যাসী, শুধু তার জীবন নিজের আত্মমুক্তির সাধনায় তিনি কিন্তু কাটিয়ে দেননি। মানবতা হৃদয়াবর্তা নিয়ে এই দেশের সমাজের মানুষের পাশে তিনি চির দণ্ডায়মান। সবাই তাকে ডাকছে কেন? সবারই প্রশ্নের উত্তর তার কাছে আছে বলে। রাজনীতিবিদ ভালো রাজনীতিবিদ হতে পারবে বিবেকানন্দ সংস্পর্শে পেলে, ছাত্র ভালো শক্তিশালী ছাত্র হতে পারবে, তার জীবনের উদ্দেশ্য সার্থক হতে পারবে। যে রাজনীতিবিদ, যে সমাজনীতিতে জনগণ তারা হতাশ হয়ে যাচ্ছে, তাদের হতাশ থেকে ফিরে আসার সমীকরণ তৈরি করে দিতে পারেন স্বামী বিবেকানন্দ। তাই আজকের যুগে সমাজ, ছাত্র, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই সাংসারিক মানুষ, প্রত্যেকের আদর্শ বিবেকানন্দ। আসলে বিবেকানন্দ কোনো একটি মানুষের নাম নয়, বিবেকানন্দ একটি আদর্শের নাম, একটি বিশ্বাসের নাম। একদমই তাই। এবং তার দেখানো পথ, সেই দর্শন আমাদের প্রতি মুহূর্তে দেশকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে, নিশ্চয়। ছাত্র সমাজকে রক্ষা করবে, তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। নমস্কার।